হালুয়াধারীর মাঝখানে লুকিয়ে থাকে এমন কিছু গল্প যা শোনার পর ঘুম আসবে না সহজে। একদিনের নয়, মনে গেঁথে থাকবে অনেক দিন। তুমি প্রস্তুত তো? কারণ এবার শুরু হচ্ছে ওয়ান ডে সাসপেন্স। হ্যাঁ, এক সময় গোয়েন্দার বোধিসত্ত্ব ছিলেন শুধুই বোধি। তার দুই অকুতোভয় সঙ্গী পিয়াল আর চঞ্চু বন্ধুর মতোই ডাকত তাকে, এই বোধি। কিন্তু সময় বদলেছে, গল্প এগিয়েছে, রহস্যের জাল আরো ঘন হয়েছে, আর পাঠক শ্রোতাদের হৃদয়ে তৈরি হয়েছে এক সম্মান, এক বিশ্বাস, এক শ্রদ্ধা। তারা বললেন, না, বোধিসত্ত্ব আর শুধু বোধি নন, তিনি আমাদের বোধিতা। এই অনুরোধকে সম্মান জানিয়ে লেখক দীপক চন্দ্র গ্রহণ করেছেন এই আহ্বান। এবং এখন পিয়াল, চঞ্চু থেকে শুরু করে আমরা সবাই এক সুরে বলি, বোধিতা। চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে ইউটিউবের পর্দায় নজর রাখুন। খুনের তদন্তের ক্ষেত্রে প্রত্যেকটি সূত্র খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু সূত্র লুকিয়ে থাকে এমন জায়গায় যেখানে সাধারণের চোখ পড়ে না। আর যদি খুন হওয়া ব্যক্তি মৃত্যুর আগে কোনো সংকেত দিয়ে যায়, তাহলে গোয়েন্দার কাজ আরো কঠিন হয়ে যায়। এই কেসেও তেমনটাই ঘটেছে। এক বিখ্যাত অধ্যাপককে তার নিজের স্টাডি রুমে মৃত অবস্থায় পাওয়া গেল। তার টেবিলের উপর খোলা রয়েছে একটি বই, পাশে পড়ে আছে কলম, আর দেয়ালে চক দিয়ে অসম্পূর্ণ একটি বাক্য। উত্তর আছে, কিন্তু কোথায়? কোনো প্রবেশদ্বার ভাঙার চিহ্ন নেই, রুমের সবকিছু গুছানো। তবু অধ্যাপক খুন হয়েছে। বোধিসত্ত্ব, পিয়াল আর চঞ্চু যখন এই রহস্যের গভীরে প্রবেশ করে, তখন বেরিয়ে আসে গোপন গবেষণা, লুকানো ডায়েরি আর এক রহস্যময় ছাত্রের কথা, যে কয়েকদিন আগে এই অধ্যাপকের সঙ্গে দেখা করতে এসেছিল। এই হত্যাকাণ্ড কি শুধুই ব্যক্তিগত প্রতিশোধ, নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন এক গোপন সত্য যা প্রকাশ পেলেই ধ্বংস নেমে আসবে? বোধিসত্ত্ব কি পারবে অলিখিত উত্তর খুঁজে বের করতে? শুরু হচ্ছে লেখক দীপক চন্দ্রের কলমে সৃষ্ট গোয়েন্দা বোধিসত্ত্বের গোয়েন্দা অ্যাডভেঞ্চার, অলিখিত উত্তর। ওয়ানডে সাসপেন্স গোয়েন্দা গল্পের সাম্রাজ্যে আপনাকে স্বাগত জানাই। ধূমপান, মদ্যপান, মাদকদ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকর, তাই সম্পূর্ণরূপে বর্জন করুন। আমি পিয়াল। যখন বোধিসত্ত্বের সঙ্গে প্রথম এই কেসের ব্যাপারে শুনলাম, তখনই বুঝেছিলাম ব্যাপারটা সহজ নয়। আমাদের পরিচিত পুলিশ অফিসার প্রদ্যুৎবাবু এক সকালে ফোন করলেন, বোধিবাবু, একটা অদ্ভুত খুনের কেস এসেছে, আপনাকে খুব দরকার। বোধিসত্ত্ব একটু বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? একজন নামকরা অধ্যাপক সোমেশ্বর মুখোপাধ্যায়, তার নিজের স্টাডি রুমে খুন হয়েছে। দরজা ভিতর থেকে বন্ধ ছিল, কোনো লুটপাট হয়নি, কিন্তু দেওয়ালে চক দিয়ে লেখা একটা অর্ধেক বাক্য পাওয়া গেছে। উত্তর আছে, কিন্তু কোথায়? আমি আর চঞ্চু বোধির মুখের দিকে তাকালাম। ওর চোখ দুটো কৌতূহলে চকচক করছিল। আচ্ছা, ঠিক আছে, আমরা আসছি। সোমেশ্বর মুখোপাধ্যায় ছিলেন বিশিষ্ট গণিতবিদ। কিছুদিন আগেই তার একটা গবেষণা প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হচ্ছিল সংখ্যা দিয়ে আমাদের ভবিষ্যৎবাণী করা সম্ভব, অর্থাৎ সংখ্যার বিশ্লেষণের মাধ্যমে মানুষের ভবিষ্যৎ জানা যেতে পারে। ব্যাপারটা সাধারণ মানুষের কাছে অদ্ভুত শোনালেও গবেষক মহলে যথেষ্ট সাড়া পেয়েছিল। আমরা যখন তার দক্ষিণ কলকাতার বাড়িতে পৌঁছালাম, তখন ভেতরে টান টান উত্তেজনা। পুলিশ চারপাশ ঘিরে রেখেছে। প্রদ্যুৎবাবু আমাদের ভিতরে নিয়ে গেলেন। স্টাডি রুমের দরজা ভেঙে দেওয়া হয়েছে। বড় একটা কাঠের ডেস্কের উপর খোলা বই,
পাশে একটি কলম পড়ে আছে। অধ্যাপক চেয়ার থেকে মেঝেতে পড়ে আছে, মাথায় একটা গভীর আঘাতের চিহ্ন। দেয়ালে চক দিয়ে লেখা, উত্তর আছে কিন্তু কোথায়। বোধিসত্ত্ব কিছুক্ষণ চুপচাপ চারপাশটা খুঁটিয়ে দেখল, তারপর ধীরে ধীরে এগিয়ে গেল ডেস্কের দিকে, বইটা হাতে তুলে নিল। আমি আর চঞ্চু সামনে গিয়ে দাঁড়ালাম। এটা তো অধ্যাপকের নিজের লেখা একটা গবেষণাপত্র, আমি বললাম। বোধি বইটা উল্টে পাল্টে দেখে একটা পাতায় চোখ আটকাল, তারপর বলল, পেয়ার, এটা আর কিছু নয়, এই খুনের প্রথম সূত্র। চঞ্চু অবাক হয়ে বলল, মানে একটা গবেষণাপত্র কিভাবে খুনের সূত্র হতে পারে? বোধি কিছু বলল না, শুধু গভীর চোখে চারপাশ দেখল, যেন কোনো গুরুত্বপূর্ণ কিছুর খোঁজ করছে। তারপর ধীরে ধীরে বলল, এই খুনটা শুধু ব্যক্তিগত আক্রোশ থেকে হয়নি। এখানে এমন কিছু আছে যা অধ্যাপক আমাদের জানাতে চেয়েছিল, আর সেটা লুকিয়ে আছে এই সংখ্যা আর গবেষণার মধ্যে। আমরা হতবাক হয়ে গেলাম। তবে এর মানে কি সত্যি সংখ্যার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে? আমরা তিনজন যখন স্টাডি রুমে দাঁড়িয়ে অধ্যাপকের লেখা গবেষণাপত্রের দিকে তাকিয়ে আছি, তখন প্রদ্যোৎবাবু কাশি দিয়ে বললেন, বোধিবাবু, ব্যাপারটা কি সত্যি এত জরুরি? একটা খুনের সঙ্গে সংখ্যার কি সম্পর্ক থাকতে পারে? বোধিসত্ত্ব কিছু না বলে গবেষণাপত্রের নির্দিষ্ট পৃষ্ঠাটা আমাদের দিকে পাড়িয়ে দিল। আমি আর চঞ্চু ঝুঁকে পড়লাম। পাতার একদিকে অধ্যাপক কিছু সংখ্যার তালিকা কমা দিয়ে দিয়ে লিখেছিলেন, 3,14,92,65। এটা তো পাইয়ের ভ্যালু, চঞ্চু বলে উঠল। বোধি ম্লান হেসে বলল, ঠিকই বলেছিস, কিন্তু শুধু পাই নয়, এখানে আরো কিছু আছে। আমি মনোযোগ দিয়ে দেখলাম, অধ্যাপক সংখ্যাগুলোর পাশে কিছু অক্ষরও লিখেছেন। সেটার মানে কি? বোধি বলল, এটা যদি পায়ের ভগ্নাংশ হয়, তাহলে এগুলোর সঙ্গে অধ্যাপকের দেওয়া সংকেতের কি সম্পর্ক? উত্তর আছে কিন্তু কোথায়? এই প্রশ্নটা কি শুধুই আকস্মিক, নাকি ইচ্ছে করে লেখা? হ্যাঁ, আমি ইতস্তত করে বললাম, তাহলে অধ্যাপক মৃত্যুর আগে কোনো সংকেত দিতে চেয়েছেন? বোধি মাথা নাড়ল, তাই মনে হচ্ছে। ঠিক তখনই ঘরের দরজায় এক বৃদ্ধ ঢুকলেন, লম্বা গরম, পরিপাটি ধুতি পাঞ্জাবি পরা, চোখে মোটা ফ্রেমের চশমা। প্রদ্যোৎবাবু বললেন, ওনার নাম অনিরুদ্ধ সেনগুপ্ত, অধ্যাপকের খুব কাছের বন্ধু ছিলেন। উনি প্রথম খুনের খবর পান। আমরা তাকালাম বৃদ্ধের দিকে। উনি গম্ভীর গলা বললেন, হ্যাঁ, আমি সোমেশ্বর বাবুর সঙ্গে আগের রাতে কথা বলেছিলাম। উনি খুবই চিন্তিত ছিলেন, বলছিলেন কেউ একজন ওর গবেষণা হাতিয়ে নিতে চাইছে। বুদির চোখ কৌতূহলে চমকালো। কে সেটা বলেছিলেন? অনিরুদ্ধবাবু একটু থেমে বললেন, না, সে কথা বলেননি, শুধু বলেছিলেন আমি যে আবিষ্কার করেছি সেটা যদি ভুল হাতে পড়ে তাহলে বড় সর্বনাশ হবে। আমি জিজ্ঞাসা করেছিলাম কি আবিষ্কার করেছে। উনি বললেন সংখ্যার মধ্যে ভবিষ্যতের উত্তর লুকিয়ে আছে। আমি আর চঞ্চু একে মাঝে মাঝে কপালের ঘাম পড়ছে। বোধিসত্ত্ব চুপচাপ অধ্যাপকের গবেষণাপত্রটা
উল্টে পাল্টে দেখছিল। আমি আর চঞ্চু অপেক্ষা করছি ও কি বলে শোনার জন্য। এই সংখ্যাগুলো শুধু পায়ের মান নয়, এর মধ্যে অন্য কিছু লুকিয়ে আছে, বুধি হঠাৎ বলে উঠল। চঞ্চু অবাক হয়ে বলল, মানে? বুধি গবেষণাপত্রের একটা পৃষ্ঠা খুলে আমাদের দেখালো। অধ্যাপক এখানে কিছু সংখ্যার ক্রম লিখেছেন, এগুলো যদি পায়ের মান হয় তাহলে তার মানে কি হতে পারে? আমি একটু, হয়তো উনি বোঝাতে চেয়েছিলেন যে এটা একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজানো। বুধি মাথা নাড়ল, ঠিক তাই, কিন্তু প্যাটার্নটা কি? আমরা যখন সেটা বোঝার চেষ্টা করছি তখনই প্রদ্যোৎবাবু ফিরে এলো। হ্যাঁ, একটা ইন্টারেস্টিং তথ্য পেলাম বুধিবাবু। অধ্যাপকের মৃত্যুর আগের দিন রাতে ওর কাছে একজন ছাত্র এসেছিল, নাম অভিজ্ঞর। উনি তার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছিলেন। অভিজ্ঞর? আমি প্রশ্ন করলাম। হ্যাঁ, ওর এক প্রাক্তন ছাত্র এখন একটা প্রাইভেট রিসার্চ ফার্মে কাজ করে। শুনেছি অধ্যাপকের গবেষণার উপর ওর প্রবল আগ্রহ ছিল। বুধির চোখ চকচক করে উঠল। ওর সঙ্গে কি এ নিয়ে কথা হয়েছিল? প্রদ্যোৎবাবু কাজ ঝাঁকালেন। তা জানি না, জানাও যায়নি, কিন্তু কেউ কেউ শুনেছে অধ্যাপক ওকে কিছু বলতে চাইছিলেন, আর অভিক সেটা শুনে বেশ উত্তেজিত হয়ে পড়েছিল। আমাদের মধ্যে একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। আমি বললাম, এর মানে অধ্যাপক মৃত্যুর আগে কারোর সঙ্গে দেখা করেছিলেন এবং সেটা তার গবেষণার সংক্রান্ত বিষয়ই ছিল। বুধি ধীরে ধীরে বলল, আমি ভাবছি অধ্যাপক কি তার গবেষণা থেকে কিছু ভয়ঙ্কর কিছু আবিষ্কার করেছিলেন। অনিরুদ্ধবাবু এতক্ষণ চুপচাপ শুনছিলেন, এবার ধীর গলায় বললেন, হয়তো তাই, কিন্তু অধ্যাপক যদি সত্যি কিছু আবিষ্কার করে থাকে তাহলে সেটা কোথায়? ঠিক তখনই প্রতিশোধ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আমাদের সময় নষ্ট করা যাবে না, প্রথমে আমাদের অভিজ্ঞতার সঙ্গে কথা বলতে হবে, তারপর অধ্যাপকের ঘরটা আবার ভালো করে দেখতে হবে। আমার মনে হচ্ছে উনি মৃত্যুর আগে আমাদের জন্য কোনো সূত্র রেখে গেছেন। সন্ধ্যা ঘনিয়ে আসছে, রহস্যের জাল যেন আরো গভীর হচ্ছে। সন্ধ্যা নামার আগেই আমরা অভিজ্ঞতার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অধ্যাপক সোমেশ্বর মুখোপাধ্যায়ের মৃত্যুর আগের রাতে এই অভিজ্ঞই শেষবার ওর সঙ্গে দেখা দিয়েছিল, ফলে ওর কাছে নিশ্চিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। প্রদ্যোৎবাবু আমাদের নিয়ে গেলেন গড়িয়াহাটের এক সরু একটা পুরনো 3 তলা বাড়ির 2য় তলায় থাকে অভিক। দরজায় কলিং বেল বাজাতেই একটু বাদে দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। আপনারা কাকে চান? প্রদ্যোৎবাবু বললেন, আমরা অভিজ্ঞতার সঙ্গে দেখা করতে চাই, ও আছে? মহিলার মুখ শুকিয়ে গেল। ও অভিক তো 3 দিন ধরে বাড়িতে নেই, ও কোথায় গেছে তাও জানি না, হঠাৎ হঠাৎ এমন করেই হারিয়ে যায়। আমরা সবাই একে অপরের দিকে তাকালাম। আমি বললাম, ও কি কোনো বিপদে পড়তে পারে? মহিলা দীর্ঘশ্বাস ফেললেন। সত্যি বলতে কি, ও কিছুদিন ধরেই খুব অস্থির ছিল, বিশেষ করে অধ্যাপক সোমেশ্বরের মৃত্যুর আগের দিন রাতে ফিরে এসে যেন কেমন হয়ে গিয়েছিল। চুপচাপ বসেছিল ঘরে, কাউকে কিছু বলছিল না। তারপর পরদিন সকালে বেরিয়ে যায়, আর ফেরেনি। চঞ্চু বলল, ও কি কিছু বলেছিল? মহিলা মাথা নাড়ালেন। না, শুধু বলেছিল সত্যিটা জানার পর আর কিছুই আগের মতো থাকবে না। আমি তখন বুঝিনি ও কি বলতে চাইছে। বোধিসত্ত্ব একটু ভেবে বলল, আমরা কি ওর ঘরটা দেখতে পারি? মহিলা প্রথমে একটু আপত্তি করলেন, কিন্তু প্রদ্যোৎবাবু যখন পরিচয় দিলেন যে এটা পুলিশের তদন্তের অংশ, তখন রাজি হলেন। অভিজ্ঞের ঘরে ঢুকতেই আমাদের নজর গেল টেবিলের উপর রাখা কিছু কাগজে, বেশিরভাগই পুরনো নোটবুক, যেখানে কঠিন গাণিতিক সূত্র লেখা, কিন্তু তার মধ্যে একটা কাগজ আলাদা করে নজর কাড়ল। বোধি সেটা হাতে তুলে নিল। সেখানে কয়েকটা সংখ্যা লেখা, 3.1415926। আমি অবাক হয়ে বললাম,
ভাইয়ের মান? বধি চুপচাপ তাকিয়ে রইল। তারপর কাগজটা উল্টে দেখল। পিছনে ছোট্ট করে লেখা, কোথাও খুঁজতে হবে না, উত্তর আছে 3-4-এর মাঝে। চঞ্চু বলল, 3-4-এর মাঝে মানে কি? বধি ধীরে ধীরে বলল, আমার মনে হচ্ছে অধ্যাপক ও অভিকের মধ্যে যেটা হয়েছিল সেটা শুধু গবেষণার বিষয় ছিল না। হয়তো ও এমন কিছু জেনেছিল যা প্রকাশ পেলে বড় বিপদ হতে পারত। আমার মাথার মধ্যে যেন একটা আলো জ্বলল। তাহলে অধ্যাপকের খুনের সঙ্গে অভিকের হারিয়ে যাওয়ার যোগসূত্র থাকতে পারে? বধি মাথা নাড়ল। একদম। আর আমাদের এখনই সোমেশ্বরবাবু স্টাডি রুমে ফিরে যেতে হবে, কারণ অধ্যাপক মৃত্যুর আগে একটা সংকেত রেখে গেছেন, যেটা হয়তো আমাদের অলিখিত উত্তর বলে দেবে। রাত নেমে এসেছে। অভিধরের হারিয়ে যাওয়ার রহস্যের মধ্যেই হয়তো লুকিয়ে আছে সেই উত্তর, যেটা অধ্যাপক আমাদের জানাতে চেয়েছিলেন। রাত তখন 10:30। আমরা আবার ফিরে এসেছি অধ্যাপক সোমেশ্বর মুখোপাধ্যায়ের স্টাডি রুমে। চারদিক খুটখুটে অন্ধকার। প্রদ্যুৎবাবু লাইট জ্বালতেই ঘরটা এক অদ্ভুত পরিবেশে ভরে উঠল, যেন দেয়ালে আটকে থাকা বই আর পুরনো ফাইলগুলোর মধ্যে কোনো না কোনোভাবে এক অলিখিত ইতিহাস লুকিয়ে আছে। আমি তাকালাম বধির দিকে। ও গভীর মনোযোগে পুরো ঘরটা দেখছে। হাতে ধরা সেই কাগজ, যেখানে লেখা, কোথাও খুঁজতে হবে না, উত্তর আছে 3-4-এর মাঝে। চঞ্চু বলল, এটার মানে কি হতে পারে রে? বধি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, 3-4-এর মাঝে যদি সংখ্যার কথা বলা হয় তাহলে সেটা 3.5 হতে পারে, কিন্তু যদি বই বা তাকের সংখ্যা বোঝায়। ও হঠাৎ ঘরের একপাশে রাখা বইয়ের তাকগুলো থেকে এগিয়ে গেল। সেখানে 6টা তাক রয়েছে, একটার উপরে একটা সাজানো। বধি সোজা গিয়ে তৃতীয় আর চতুর্থ তাকের মাঝের ফাঁকাটার দিকে নজর দিল। এই জায়গাটায় কিছু একটা লুকানো থাকতে পারে। আমি আর চঞ্চু একসঙ্গে তাকিয়ে রইলাম। সত্যি, 2 তাকের মাঝে খুব সরু একটা ফাঁক রয়েছে, যেখানে কোনোভাবে কিছু সেরিয়ে দেওয়া সম্ভব। চঞ্চু বলল, ভিতরে কিছু আছে নাকি? বধি টর্চের আলো ফেললো ফাঁকটার মধ্যে। একটা সরু কিছু চকচক করলো। ও সাবধানে আঙুল ঢুকিয়ে সেটাকে বের করার চেষ্টা করলো। কিছুক্ষণ পরে ওর হাতের মুঠোয় একটা ছোট্ট ধাতব বাক্স উঠে এলো। আমরা সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে। প্রদ্যুৎবাবু বললেন, ভেতরে কি আছে? বধি ধীরে ধীরে বাক্সের ঢাকনা খুলল। ভিতরে একটা ছোট্ট কাগজ ভাঁজ করা অবস্থায় রাখা। বধি সেটা খুলে পড়তে লাগলো। যদি সত্য জানতে চাও তবে প্রতিসরণেই উত্তর খোঁজো। আমি বিস্মিত হয়ে বললাম, প্রতিসরণ মানে আলো কোথাও প্রতিফলিত হচ্ছে? চঞ্চু চিন্তিত মুখে বলল, আরে প্রতিসরণ তো হয় কাঁচ বা জলের মধ্যে দিয়ে। তাহলে কি কোনো কাছের জিনিসে কিছু লুকানো আছে? বধি চারদিকে তাকালো, তারপর ধীরে ধীরে উঠে গিয়ে স্টাডি রুমের এক পাশে রাখা পুরনো কাঠের আলমারিটার সামনে দাঁড়ালো। এই আলমারির দরজাটা কাঁচে তৈরি, তাই না? আমি মাথা নাড়ালাম। হ্যাঁ, আর এর কাজটা বেশ পুরনো, একটু খোলা হয়ে গেছে। বধি কাচের উপর আঙুল বোলালো, তারপর এক মুহূর্তে থেমে বলল, এই কাচের পেছনে কিছু একটা লুকানো আছে। আমরা চমকে উঠলাম। প্রদ্যুৎবাবু বললেন, মানে? অধ্যাপক মৃত্যুর আগে কোনো না কোনো ভাবে একটা সংকেত রেখে গেছেন এবং সেটা আমাদের চোখের সামনে ছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি। এই কাচের ভিতরে কিছু একটা লেখা আছে, যা হয়তো আলো বললে বোঝা যাবে। আমি আর চঞ্চু একসঙ্গে টর্চ জ্বাললাম। আলোর প্রতিসরণে
কাচের উপরে অস্পষ্টভাবে কয়েকটা সংখ্যা ফুটে উঠল। 7.2, 19.4, 28.6। আমি হতভম্ব হয়ে তাকিয়ে থাকলাম। কি এগুলো আবার কি সংখ্যা? বোধি গভীর চোখে তাকিয়ে বলল, এটাই সেই উত্তর যা অধ্যাপক রেখে গেছেন, কিন্তু এর মানে কি সেটা আমাদের খুঁজে বের করতে হবে। ঘর নিস্তব্ধ। কাচের উপরে ফুটে ওঠা সংখ্যাগুলো 7.2, 19.4, 28.6। আমি আর চঞ্চু একসঙ্গে তাকিয়ে আছি। মাথার ভিতরে হাজারটা হিসাব নিকাশ চলতে লাগলো। কিছুতেই বোঝা যাচ্ছে না এর অর্থ কি। চঞ্চু বলে উঠল, এই সংখ্যা তিনটা কোথাও কোনো তারিখের ইঙ্গিত দিচ্ছে না তো? প্রদ্যোৎবাবু মাথা নাড়লেন, তারিখ হলে তো মাস আর বছর উল্লেখ থাকার কথা। আমি বললাম, বইয়ের পৃষ্ঠার নম্বরও হতে পারে। বোধিসত্ত্ব চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড ভাবল, তারপর বলল, এগুলো কোনো সাধারণ সংখ্যা নয়, এগুলো একটা বিশেষ প্যাটার্ন অনুসরণ করছে। চঞ্চু চুল আচরণ ভঙ্গিতে মাথা চুলকে বলল, কিসের প্যাটার্ন? বোধি একটুখানি হাসলো। বুঝতে পারছিস না? সংখ্যাগুলো আসলে এক ধরনের অঙ্কের সিরিজ। আমি সঙ্গে সঙ্গে বলে উঠলাম, অঙ্কের সিরিজ মানে এগুলো কি গাণিতিক ধারার কোনো অংশ? বোধি মাথা নাড়ল, ঠিক ধরেছিস, এটা এক ধরনের গাণিতিক প্রোগ্রেশন। দেখ, দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার থেকে বেশি 12.2 দিয়ে। দেখ, 19.4 মাইনাস 7.2 ইকুয়াল টু 12.2। তৃতীয় সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার থেকে বেশি 9.2 দিয়ে 28.6 মাইনাস 19.4 ইকুয়াল টু 9.2। পার্থক্য কমে আসছে। আমি চমকে উঠলাম, মানে এটা একটা নির্দিষ্ট প্যাটার্নে চলছে? হ্যাঁ, এবং সম্ভবত এই সংখ্যাগুলোর মধ্যেই আমাদের উত্তর লুকিয়ে আছে। চঞ্চু মাথা চুলকে বলল, তাহলে এবার কি করব? বোধি গভীরভাবে চিন্তা করলো, তারপর বলল, অধ্যাপক সোমেশ্বর মুখোপাধ্যায় তো গণিতের মানুষ ছিলেন। উনি হয়তো এমন কিছু রেখে গেছেন যেটা আমাদের কোনো বই থেকে বের করতে হবে। আমি চারিদিকে তাকিয়ে বললাম, কোন বই? বোধি তাকের দিকে এগিয়ে গিয়ে একটা পুরনো বই বের করলো। বইয়ের নাম ক্রিপ্টোলজি অ্যান্ড হিডেন ম্যাথামেটিক্স। অধ্যাপক সোমেশ্বর এই বইটা প্রায় পড়তেন। ও পাতা উল্টে 72 নম্বর পৃষ্ঠায় থামল। সেখানে একটা সূত্রের নিচে লেখা ছিল, সংখ্যার সংকেত বুঝতে গেলে পিছনে ফিরে তাকাও। প্রতিটি ধাপে যা কমছে সেটাই সত্যের ইঙ্গিত দেয়। আমি স্তম্ভিত হয়ে বললাম, মানে অধ্যাপক যা লিখেছিলেন তার মধ্যে কোনো সংকেত লুকিয়ে রেখেছেন? বোধি মৃদু হেসে বলল, হ্যাঁ, আমরা ধাপে ধাপে এগোচ্ছি, এখন আমাদের বুঝতে হবে এই সংখ্যা সিরিজের মাধ্যমে উনি ঠিক কি বোঝাতে চেয়েছেন, আর সেটাই হয়তো আমাদের খুনির পরিচয়ের দিকে নিয়ে যাবে। প্রদ্যোৎবাবু চশমাটা ঠিক করে বললেন, মানে তোমরা বলছো অধ্যাপক হওয়ার আগে একটা সংকেত, আর সেটা এই সংখ্যা? বোধি একবার কাছের দিকে তাকালো, তারপর ধীর গলায় বলল, ঠিক তাই, আর সেই উত্তর লুকিয়ে আছে অভিজ্ঞতার কাছে। রাত তখন প্রায় 12টা। আমরা চারজন, আমি, বোধিসত্ত্ব, চঞ্চু আর প্রদ্যোৎবাবু, অভিজ্ঞরের বাড়ির সামনে দাঁড়িয়ে। বাড়িটা বেশ পুরনো, বাইরে থেকে দেখলে বোঝাই যায় না ভেতরে কি রহস্য লুকিয়ে থাকতে পারে। আমি দরজার বেল টিপতেই কয়েক সেকেন্ড পর একজন মাঝবয়সী লোক দরজা খুলল। মুখে কৃত্রিম হাসি, চোখে ক্লান্তির ছাপ। আপনারা এত রাতে? বোধি এক পায়ে এগিয়ে গিয়ে বলল, আমরা অধ্যাপক সোমেশ্বর মুখোপাধ্যায়ের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত করছি, আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করতে চাই। অভিজ্ঞর প্রথমে একটু থতমত খেয়ে গেলেও দ্রুত নিজেকে সামলে নিল, ভেতরে আসো। আমরা বসার ঘরে বসলাম। ঘরটা বেশ পরিপাটি, কিন্তু দেয়ালের বইয়ের তাকটা দেখে মনে হলো অধ্যাপক সোমেশ্বরের মতো তিনিও প্রচুর বই পড়েন। আমি বললাম, আপনার অধ্যাপকের সঙ্গে সম্পর্ক কেমন ছিল? অভিজ্ঞর মৃদু হেসে বললেন,
তিনি আমার অভিভাবকের মতো ছিলেন। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, কিন্তু হঠাৎ এমনভাবে মারা গেলেন, বিশ্বাসই হয় না। চঞ্চু বলল, আপনি কি জানেন তিনি মৃত্যুর আগে কিছু সংকেত রেখে গেছেন? অভিধর এবার একটু চুপ করে গেল, তারপর বলল, সংকেত কিরকম? বধির তার হাতে ছোট্ট কাগজটা এগিয়ে দিল, যেখানে কাচের পিছনে পাওয়া সংখ্যাগুলো লেখা ছিল 7.2, 19.4, 28.6। অভিধর কাগজটা দেখেই ফ্যাকাশে হয়ে গেল। আমি খেয়াল করলাম তার হাত কাঁপছে। বধি ধীরে ধীরে বলল, অভিবাবু, আপনি বলতে পারবেন এই সংখ্যার মানে কি? অভিধর কাগজটা একবার পড়ল, তারপর দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, আমি জানতাম এই দিন আসবে, কিন্তু এত তাড়াতাড়ি ভাবিনি। প্রদ্যুৎবাবু বললেন, মানে? অভিধরের কণ্ঠে বিষণ্ণতা ফুটে উঠল। এই সংখ্যাগুলো আমি আর অধ্যাপক সমস্যা একসঙ্গে একটা গবেষণার কাজে ব্যবহার করতাম। এগুলো আসলে কিছু নির্দিষ্ট তারিখের প্রতীক, যা আমরা কোড করে লিখতাম। হ্যাঁ, আমি বললাম, কোন তারিখ? অধ্যাপক সোমেশ্বর 3টে বিশেষ তারিখকে সাংকেতিকভাবে লিখেছিলেন, যেগুলো তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। চঞ্চু বলল, কিন্তু উনি কেন এই সংকেত রেখে গেলেন? অভিধরের চোখ দুটো কেমন যেন গাঢ় হয়ে গেল। উনি নিচু গলায় বললেন, কারণ তিনি জানতেন কেউ তার পিছনে লেগেছে, আর সেটা যদি সত্যি হয় তাহলে খুনির সন্ধান হয়তো এই 3টে তারিখের মধ্যে লুকিয়ে আছে। আমার শরীর হিম হয়ে গেল। বধি শান্ত গলায় বলল, তাহলে আপনাকে আমাদের সাহায্য করতেই হবে অভিবাবু, কারণ খুনি হয়তো খুব কাছেই আছে। অভিধর গভীর শ্বাস নিলেন, তারপর বললেন, হ্যাঁ, আমি সব বলবো, কিন্তু আপনাদের জানতে হবে সত্যিটা ভয়ঙ্কর। অভিধর আমাদের দিকে তাকিয়ে বলল, এই সত্য প্রকাশ করলে অনেকের বিপদ হতে পারে। বোধিসত্ত্ব শান্ত গলায় বলল, সত্য লুকিয়ে রাখলে বিপদ বাড়বে অভিকবাবু, আপনি যা জানেন খুলে বলুন। অভিধর দীর্ঘশ্বাস ফেলে বলল, অধ্যাপক সোমেশ্বর মুখোপাধ্যায় গণিতের একজন অসাধারণ শিক্ষক ছিলেন, কিন্তু তার একটা বিশেষ গবেষণা চলছিল, যেটা নিয়ে কিছু মানুষ খুবই আগ্রহী ছিল। আমি তার সহকারী হিসেবে কাজ করতাম, তাই বিষয়টা জানতাম। আমি বললাম, কিসের গবেষণা? এর সংখ্যার ক্রমধারা দিয়ে এমন এক সংকেত তৈরি করা যা খুব কম মানুষ বুঝতে পারবে। এটা সাধারণ গণিতের বিষয় ছিল না, বরং সাংকেতিক ভাষার এমন এক গাণিতিক মডেল যা দিয়ে গোপন তথ্য লুকিয়ে রাখা যায়। চঞ্চু বলল, তাহলে কি অধ্যাপক কোনো গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রেখেছিলেন? অভিধর মাথা নেড়ে বলল, হ্যাঁ, এবং আমি নিশ্চিত ওই তথ্যের জন্যই তাকে খুন করা হয়েছে। প্রদ্যুৎবাবু বললেন, কিন্তু খুনিকে? অভিধর চোখ নামিয়ে বলল, আমি ঠিক জানি না, কিন্তু অধ্যাপক মৃত্যুর কয়েকদিন আগে খুব আতঙ্কে ছিলেন। তিনি বলেছিলেন আমাদের মধ্যে কেউ একজন বিশ্বাসঘাতক। আমার শরীর শিউরে উঠল। বোধিসত্ত্ব বলল, এই বিশ্বাসঘাতককে সেটা জানার জন্যই অধ্যাপক সংকেত রেখে গেছেন। আমি বললাম, অভিকবাবু, এই সংখ্যাগুলো 3টে বিশেষ তারিখের প্রতীক বলছিলেন, তাই না? হ্যাঁ। বোধিসত্ত্ব টেবিলে কাগজ আর পেন দিয়ে সংখ্যা 3টে লিখল, তারপর বলল, 7.2 7th February, 19.4 19th April, 28.6 28th June। তারপর মাথা তুলে তাকালো। এই তারিখগুলোর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল? অভিধর চুপচাপ বসে রইল, তারপর বলল, 7ই ফেব্রুয়ারি ছিল সেই দিন যেদিন অধ্যাপক আমাদের গবেষণার ফলাফল প্রকাশ করতে চেয়েছিলেন। 19শে এপ্রিল ছিল সেই দিন যেদিন তিনি হঠাৎ সিদ্ধান্ত নেন গবেষণা বন্ধ করে দেবেন, আর 28শে জুন সেই দিনই তার মৃত্যু হয়। চঞ্চু বলল, তার মানে এই 3টে তারিখের মধ্যে খুনির পরিচয় লুকিয়ে আছে? বোধিসত্ত্ব হঠাৎ উঠে দাঁড়াল,
চোখে এক অদ্ভুত দুটি। তারপর ধীর গলায় বলল, অভিজ্ঞর, আপনি এতক্ষণ সত্যের একটা অংশ বলেছেন, কিন্তু পুরোটা বলেননি। আর কিছু বলতে হবে না, আসল সত্যটা এখন জলের মতো স্বচ্ছ। পিয়াল, গাড়ি স্টার্ট করো, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। চঞ্চু, অনিরুদ্ধ বাবুকে ফোন করে এখনই রেডি থাকতে বলো, বিশেষ দরকার। আমরা সবাই পৌঁছালাম সোমেশ্বরের বাড়িতে। পথে অনিরুদ্ধ বাবুকে গাড়িতে তুলে নিয়েছিলাম। রাতের বাতাস ভারী হয়ে উঠেছে। আমরা সবাই বসে আছি অধ্যাপক সোমেশ্বর রায়ের বাড়ির ড্রয়িং রুমে। বোধিসত্ত্ব বলতে শুরু করলো, সমস্যাটা আর জটিল নেই, অধ্যাপক আমাদের উত্তর দিয়ে গেছেন, শুধু সেটাকে বুঝতে হবে। প্রদ্যুৎবাবু জিজ্ঞাসা করলেন, কিন্তু তোমার মনে হচ্ছে কে খুনি? বোধি চুপ করে রইল কয়েক মুহূর্ত, তারপর বলল, যাকে আমরা সবচেয়ে বিশ্বাস করেছি সেই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। চঞ্চু বলল, মানে? বোধি বলল, খুনি আমাদের খুবই পরিচিত, এমন কেউ যে অধ্যাপকের কাছের মানুষ ছিল। আর খুনের সময় অধ্যাপক যে 3টে সংখ্যা লিখে গেছেন, ওগুলো কেবল তারিখ নয়, বরং অধ্যাপকের জীবনের 3টি গুরুত্বপূর্ণ মুহূর্তের সংকেত। আমি বললাম, আমরা জানি 7ই ফেব্রুয়ারি ছিল সেই দিন যেদিন অধ্যাপক প্রথম বুঝতে পারেন কেউ তাকে ঠকাচ্ছে। চঞ্চু যোগ করল, 19শে এপ্রিল ছিল সেই দিন যেদিন অধ্যাপক তার গবেষণার আসল তথ্য লুকিয়ে ফেলেন। বুধি এবার ঠান্ডা গলায় বলল, 28শে জুন, সেই দিনই অধ্যাপক খুন হন। আর এই 3টে ঘটনার প্রত্যেকটি একটা মিল আছে। প্রত্যেক দিনই অনিরুদ্ধ সেনগুপ্ত অধ্যাপকের সঙ্গে দেখা করেছিলেন। ঘরে নিস্তব্ধতা নেমে এল। অনিরুদ্ধ সেনগুপ্ত চেয়ারে বসেছিলেন, হঠাৎ উঠে দাঁড়ালেন। তুমি কি বলছো বোধিসত্ত্ব? তুমি কি আমায় খুনি ভাবছো? বোধি ধীরে ধীরে বলল, তাই যদি না ভাবতাম তাহলে কি এখানে বসে থাকতাম? আপনি কোনে অনিরুদ্ধ বাবু? অনিরুদ্ধ রাগে কাঁপতে কাঁপতে বললেন, পুলিশ বা একজন মানুষকে খুনি সাজানোর অধিকার তোমার নেই। বোধি হালকা হেসে বলল, আমি কাউকে সাজাই না, সত্যিটা নিজেই বেরিয়ে আসে। আপনি অধ্যাপকের গবেষণার পেছনে ছিলেন কারণ আপনি জানতেন ওটা আপনার জন্য কতটা মূল্যবান হতে পারে। কিন্তু যখন অধ্যাপক বুঝতে পারলেন আপনি ওকে ঠকাচ্ছেন, তখন তিনি সবকিছু লুকিয়ে ফেললেন। প্রদ্যুৎবাবু বললেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি খুন করবেন। বোধি বলল, হ্যাঁ, খুনটা পরিকল্পিত ছিল না, কিন্তু অধ্যাপক যখন অনিরুদ্ধ বাবুকে বললেন যে তিনি গবেষণা ধ্বংস করে ফেলেছেন, তখন রাগের বশে তিনি ওকে আঘাত করেন। অধ্যাপক মেঝেতে লুটিয়ে পড়েন এবং মৃত্যুর আগে সংকেত হিসাবে সংখ্যাগুলো লিখে যান, যাতে সত্যিটা একদিন প্রকাশ পায়। চঞ্চু বলে উঠল, কিন্তু প্রমাণ? বোধি বলল, প্রমাণ হাতের কাছে আছে। খুনের পর দেওয়ালে সংখ্যা লেখা হচ্ছিল, তখন খুনি ওর হাত ধরে ফেলে যাতে তিনি পুরোপুরি কিছু লিখতে না পারেন। ফলে খুনির হাতে চকের দাগ লেগে গিয়েছিল এবং আমি সেটা প্রথম দিনেই লক্ষ্য করে মোবাইলে ছবি তুলে রেখেছিলাম প্রমাণ হিসাবে, কারণ পরে মুছে গেলে সেটা সে কিছুতেই স্বীকার করবে না। অনিরুদ্ধ ধীরে ধীরে পিছিয়ে গেলেন, তার মুখ শুকিয়ে গেছে। আমরা সবাই বুঝতে পারলাম সত্যিটা বেরিয়ে এসেছে। প্রদ্যুৎবাবু অনিরুদ্ধর দিকে এগিয়ে গেলেন। আপনার আরো কিছু বলার আছে? অনিরুদ্ধ নিঃশব্দে মাথা নিচু করলেন। অনিরুদ্ধ সেনগুপ্ত স্বীকার করলেন তিনি অধ্যাপককে খুন করেছেন। গবেষণার গোপন তথ্য চুরি করতে গিয়ে তিনি বুঝতে পারেন অধ্যাপক সব লুকিয়ে ফেলেছেন। রাগের মাথায় তাকে আঘাত করেন এবং ওখানে মৃত্যু হয়। আমার মনে পড়ল অধ্যাপকের সেই শেষ বাক্য, উত্তর আছে কিন্তু কোথায়? আজ আমরা সেই উত্তর পেয়ে গেছি। বোধিসত্ত্ব জানলার বাইরে তাকিয়ে বলল, সত্য কখনো লুকিয়ে রাখা যায় না,
একদিন না একদিন সে উত্তর দিয়েই দেয়। রাতে শেষ ট্রেন। স্টেশন জুড়ে ছড়িয়ে থাকা ভাঙা আলো আর ক্লান্ত নিস্তব্ধতা। হঠাৎই বাতাসে ভেসে আসে এক অদ্ভুত সংকেত, একটা শো শো আওয়াজ, যেন কোনো অনিবার্য বিপদের পূর্বাভাস। ঠিক তখনই এক অচেনা যাত্রী রক্তমাখা হাতে দৌড়ে উঠে পড়ে শেষ ট্রেনে। তার চোখে ছিল আতঙ্কের ছায়া, আর হাতে এক অমূল্য ধন, যার রহস্য ঘিরে রেখেছে প্রাণঘাতী এক চক্রান্ত। গোয়েন্দা বোধিসত্ত্ব পিয়াল আর চঞ্চু এই রহস্যের কেন্দ্রবিন্দুতে টেনে আনা হয় অচিরেই। একটি সংকেত, একটি ভুল করা সিদ্ধান্ত, আর শুরু হয় মৃত্যুর সাথে এক নিঃশব্দ দৌড়। শেষ ট্রেনের সংকেত, একটা যাত্রা যেখানে প্রতিটা মুহূর্তই একটা করে ধ্বংসের ঘণ্টা, আর প্রতিটা সংকেত হতে পারে জীবনের শেষ ইশারা। তাহলে তৈরি তো? শেষ ট্রেনের ইঞ্জিন হুইসেল বাজিয়ে এগিয়ে চলেছে। তুমি কি যথেষ্ট সাহসী এই যাত্রায় সঙ্গী হতে? রাত তখন প্রায় 2:30। চন্দ্রকোনা স্টেশন বলতে গেলে ভূতের স্টেশন হয়ে আছে। এক একটা বাতি টিম টিম করে জ্বলছে, আর আমরা কয়েকজন যাত্রী অপেক্ষা করছিলাম শেষ ট্রেনের জন্য। হঠাৎ দূর থেকে দৌড়ে আসতে দেখি একটা এই ছায়া মূর্তি, হাত কাটা, জামা ছেঁড়া, আর চোখে মুখে এমন আতঙ্ক যেন জান বাঁচিয়ে পালিয়ে এসেছে। ওই লোকটা দৌড়ে উঠে পড়ল শেষ ট্রেনের একটা ফাঁকা কামরায়। গা থেকে যেন ভয়ের গন্ধ বেরোচ্ছিল। স্টেশনের ভজহরি কাকু একটি এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু ট্রেনের হুইসেল বাজতেই সবাই থমকে গেল। আমরা কিছু বুঝে ওঠার আগেই শেষ ট্রেন গড়িয়ে চলল অন্ধকারের দিকে। এদিকে পরের দিন আমি, চঞ্চু আর দাদা, মানে বোধিসত্ত্ব দাদা, বসেছিলাম আমাদের পুরনো বাড়ির লাইব্রেরি ঘরে। দাদা কাগজপত্রে ডুবেছিল, আর আমরা দুজন মনে মনে ঠিক করেছিলাম এই রহস্যের গন্ধ পেলেই ঝাঁপিয়ে পড়ব। পিয়াল, দাদাকে বলবি শেষ ট্রেনের সেই রক্তমাখা লোকটার কথা? সবাই বলছে ওই কামরায় উঠে লোকটা গায়েব হয়ে গেছে। চঞ্চুর কথা শুনে আমি একটু হেসে ফেললাম, কিন্তু তার আগেই, চঞ্চু দেখ, জানলার কাছে কিছু পড়ল। আমি এগিয়ে গিয়ে একটা ছোট চিঠি কুড়িয়ে পেলাম। ভিতর থেকে বের করলাম একটা পাতলা প্যাকেট। চিঠিটা লেখা, শেষ ট্রেনের সংকেত বুঝতে পারলে জীবন, না পারলে মৃত্যু। কাল রাতের মধ্যে উত্তর খুঁজে বের করো। পিয়াল, এটা কি সত্যি? চঞ্চুর গলা কাঁপছিল। আমি তাকিয়ে দেখি দাদা চুপচাপ বসে আছেন, গভীর চিন্তায়। তার চোখে সেই চেনা আগুনের ঝিলিক। রহস্যটা গভীর, তবে মনে রেখো, সংকেত যখন এসেছে তখন আমাদের দায়িত্ব শুরু হয়ে গেছে। এবার যুদ্ধ সময়ের সাথে। শেষ ট্রেনের সংকেত বেজে গেছে। আমরা জানতাম না আগামী রাত আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। ঘড়ির কাঁটা তখন রাত 3টা ছুঁই ছুঁই। আমরা তিনজন, বোধিদা, আমি আর চঞ্চু, গম্ভীর মুখে লাইব্রেরি ঘরে বসে। সামনের টেবিলে পড়ে আছে সেই অদ্ভুত চিঠি আর ছোট্ট একটা প্যাকেট। চঞ্চু একবার চিঠির দিকে, একবার প্যাকেটের দিকে তাকিয়ে ঘামছে। আমি নিজেও অস্বস্তি কাটাতে পারছিলাম না, কিন্তু বোধিদা চুপচাপ চোখ বুজে সবকিছু বিশ্লেষণ করছে মনে হচ্ছিল। হঠাৎ বোধিদা চোখ খুলল।
পেয়াল, স্টেশন মাস্টারের সাথে যোগাযোগ করো। এই ট্রেনের শেষ বগিতে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে কিনা খোঁজ নিতে হবে। চঞ্চু, তুমি সোর্সদের খবর দাও। আজ রাতে চন্দ্রকোনা স্টেশন থেকে কে কে উঠেছিল তার একটা তালিকা দরকার, দ্রুত। আমি সাথে সাথেই ফোন হাতে তুলে নিলাম। স্টেশন মাস্টার রামকৃষ্ণ বাবু বহুদিনের চেনা, ঘুম ঘুম গলায় ফোন ধরলেন। হ্যালো, কে বলছেন? পিয়াল বলছি, জরুরি কথা। শেষ ট্রেনে আজ রাতে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। ঘটেছে মানে? একটা ছেলেকে তো দেখি দৌড়ে উঠে গেল শেষ বগিতে। খুব ভয় পেয়েছিল মনে হলো, হাতেও রক্ত দেখলাম। রক্ত? নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। তার নাম জানেন? না রে ভাই, সেই সময় ছিল না। শুধু এইটুকু বলবো, ছেলেটার গায়ে নীল রঙের একটা জ্যাকেট ছিল। আমি বৌদিদের দিকে তাকালাম। চোখে মুখে ভাবলেশহীন, কিন্তু মুখের রেখায় টান স্পষ্ট। চঞ্চু টুকটাক ফোনে কার কার সাথে যেন কথা বলছে। হঠাৎ চঞ্চু উচ্ছ্বসিত গলায় বলে উঠল, পেয়েছি বদিদা, একজন সূত্র জানিয়েছে এই চন্দ্রকোনা স্টেশনের শেষে ট্রেনে একজন অজানা লোক উঠেছিল। লোকটা নাকি আগে কাছের কোনো বস্তিতে দেখা গেছিল, আর তার পিছনে দুজন অপরিচিত লোক ঘুরঘুর করছিল। বদিদা আস্তে করে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর নিচু গলায় বলল, দুজন অনুসরণকারী, রক্তমাখা হাত, শেষ ট্রেন। এখানে সময় নষ্ট করার সুযোগ নেই। চলো, আমরা এখনই চন্দ্রকোনা স্টেশনের দিকে রওনা দিচ্ছি। রাত তখন আরো গভীর, নির্জন রাস্তা, আকাশে কালো মেঘ জমে আছে, আর তিনজন ছুটে চলেছি অজানা এক মৃত্যু ফাঁদের দিকে, শেষ ট্রেনের সংকেতের রহস্য ভেদ করতে। আমরা তখন রাস্তায়, অন্ধকার আর নিস্তব্ধতা যেন গিলে খেতে চাইছে আমাদের। বদিদা গাড়ি চালাচ্ছিলেন, চোখ সামনে, কিন্তু মস্তিষ্কে যেন লাফাচ্ছিল হাজারটা প্রশ্ন। চঞ্চু আর আমি চুপচাপ। গন্তব্য চন্দ্রকোনা স্টেশন, কিন্তু সেখানে পৌঁছানো মানেই কি সব উত্তর পাওয়া যাবে? গাড়ির হেডলাইটে স্টেশনের সাইনবোর্ড ভেসে উঠল, চন্দ্রকোনা। গাড়ি থামতেই আমরা তিনজন একসাথে দরজা খুলে নেমে পড়লাম। এই স্টেশনটা তো একেবারে ফাঁকা। রাত্রে লোক থাকে না বুঝি? রাত্রে শেষ ট্রেন ছাড়ার পর প্রায় জনশূন্য হয়ে যায়। রেলের কেয়ারটেকার ছাড়া কেউ থাকেই না। আমরা ঢুকলাম স্টেশন মাস্টারের অফিসে। রামকৃষ্ণবাবু তখন ফ্লাক্সে করে চা খাচ্ছিলেন। আমাদের দেখে চমকে উঠলেন। আরে, কি এত রাত্রেও চলে এসেছেন? আমরা কিছু দেখতে এসেছি। আপনার সিসিটিভি ফুটেজটা যদি দেখাতেন, শেষ ট্রেনের প্ল্যাটফর্মের অংশটা বিশেষ করে। রামকৃষ্ণবাবু আমাদের নিয়ে গেলেন কন্ট্রোল রুমে। বদিদা স্ক্রিনের দিকে তাকিয়ে একাগ্র, ঘড়ির সময় মিলিয়ে ফুটেজ ঘোরাতে ঘোরাতে অবশেষে, এই যে এ লোকটা, নীল জ্যাকেট, হাতে রক্ত লেগে আছে, কিন্তু তার চেহারাটা ধরা পড়ছে না স্পষ্টভাবে। আর এ দেখো, দুই ছায়ামূর্তি কিছু দূর পিছন দিকে তাকিয়ে আছে। আমাদের গায়ে কাটা দিয়ে উঠল। একটা ট্রেন ছাড়ছে, তার দরজায় একজন দৌড়ে উঠছে, আর দূর থেকে তাকিয়ে থাকা দুটো ছায়া যেন তার শিকারী। বদিদা সেই জুম করা ফ্রেমে ফ্রিজ করে রাখল স্ক্রিন। তারপর চঞ্চুকে বলল, চঞ্চু, এই ছেলেটার ছবি মোবাইল দিয়ে তুলে রাখো। দুপুর নাগাদ সিটি ক্রাইম ইন্টেলিজেন্সকে পাঠাতে হবে। আর যদি পারো, বস্তি এলাকার কেউ চিনতে পারে কিনা খোঁজ নাও। ঠিক আছে বদিদা, এখনই তুলে রাখছি। ঠিক সেই মুহূর্তে দরজায় টোকা পড়ল। একজন অচেনা লোক, গায়ে রুক্ষ চাদর, চোখে অস্থিরতা। সে ঢুকেই বলল, আপনারা কি ওই ট্রেনের ছেলেটাকে খুঁজছেন? হ্যাঁ, আমি ওকে চিনতাম। নাম বিকাশ। ও ও এক জিনিস নিয়ে পালাচ্ছিল। আমরা থমকে গেলাম। শেষ ট্রেন, রক্তমাখা ছেলে, দুজন অনুসরণকারী, আর এখন একটা নাম, বিকাশ।
আর একটা ইঙ্গিত, জিনিস নিয়ে পালানো। বুদ্ধিদা উঠে দাঁড়ালো, ধীরে ধীরে লোকটার দিকে এগিয়ে গেল। তুমি কে, কি জানো বলো, আর বিকাশ পালাচ্ছিল কি নিয়ে? লোকটা গলা পরিষ্কার করলো, তারপর বলল, ওর কাছে একটা ছোট্ট বাক্স ছিল, কাঠের। ভিতরে কি ছিল জানি না, কিন্তু ও বারবার বলছিল এটা যার কাছে যাবে তার জীবন রক্ষা পাবে। কিন্তু ও পৌঁছাতে পারেনি, কেউ ওকে থামিয়ে দিয়েছে। আমরা তখনও জানতাম না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু বুঝেছিলাম বিকাশের বাক্স আমাদের পরবর্তী ক্লু। আর এই কেস অনেক গভীর, অনেক বেশি বিপজ্জনক। আমাদের সামনে দাঁড়িয়ে থাকা অচেনা লোকটা তখনও থরথর করে কাঁপছে, তার চোখে আতঙ্ক, কণ্ঠে অনিশ্চয়তা। বুদ্ধিদার চেয়ার ছেড়ে উঠে তার পাশে এসে দাঁড়ালেন, গলা নামিয়ে বললেন, তুমি বাক্সটার কথা বলছো? চঞ্চু তখন সদ্য পাওয়া ফুটেজ আর লোকটার কথা মিলিয়ে নিতে ব্যস্ত। আমি হাত বাড়িয়ে কাঠের বাক্সটা তুললাম, হালকা কিন্তু তালা দেওয়া, আর তালার গায়ে কিছুটা আঁচড়, জ্যামিতিক চিহ্ন, যেন সংখ্যা। বুদ্ধিদা, এটা তো 3 সংখ্যার তালা, কিন্তু কোন সংখ্যা বসাতে হবে বুঝবো কিভাবে? বুদ্ধিদা বাক্সটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলেন। হঠাৎ তিনি বললেন, তালার পাশে ছোট্ট একটা খোদাই করা চিহ্ন দেখেছ? 358। হে, রোমান সংখ্যা 3টে একসাথে লিখে রেখেছে বিকাশ। 3টে সংখ্যা, 3টি ঘর। তালার কোডটা 358 হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। চঞ্চু কোডটা ঘুরিয়ে ঘুরিয়ে মিলাতেই তালাটা খুলে গেল। আমরা থমকে দাঁড়ালাম। বাক্সের ভিতর কি আছে তা জানার আগে আমাদের শ্বাস আটকে গেল। ধীরে ধীরে ঢাকনাটা খুললাম। বাক্সের ভিতর ছোট্ট একখানা কাগজে আঁকা ছড়ানো ছিটানো রেখা, একটা মানচিত্র। তার নিচে ছোট্ট একটা ক্যাসেমেট কাগজ, তাতে লেখা কিছু শব্দ ঘোরানো হরফে। যেখানে ছায়া খেলে অন্ধকারে তুমি পাবে সোনার ইঙ্গিত, কিন্তু সাবধান, জীবন আর মৃত্যুর মাঝখানে একটি সিগন্যাল বাজে। আমরা 3জনই হা হয়ে তাকিয়ে রইলাম। চঞ্চু তো বলেই ফেলল, এটা তো একদম সিনেমার মতো, মানচিত্র আর ধাঁধা। কিন্তু এই ছায়া খেলে অন্ধকারে এই জায়গাটা কোথায়? এটা এক ধরনের রিডল, ক্লুজ ইন প্লেন সাইট। আর সোনার ইঙ্গিত কোনো গুপ্তধনের দিকে ইঙ্গিত করছে, কিন্তু কে খুঁজছে এটা, আর কে চায় এটা বিকাশের হাতে না পৌঁছাক? ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল সৌমেন, চঞ্চুর পরিচিত। এক সময় চোর, কিন্তু এখন সোর্স হিসেবে কাজ করে। চঞ্চু দ্রুত কল ধরল। হ্যাঁ হ্যাঁ, বল সৌমেন, তুই বিকাশ নামের কাউকে চিনিস? কি বললি? ওর পেছনে 2 ছেলেকে স্টেশনে দেখেছিস? কোন দিকে গেছে তারা? ফোন রেখে চঞ্চু আমাদের দিকে ঘুরে বলল, বিকাশকে যারা ধাওয়া করছিল তারা দুজনই এখন মৌলিঘাট বস্তি থেকে গেছে। ওখানে নাকি তারা রাতের বেলা একটা পুরনো ঘরে ঢুকেছে। ঠিক আছে, তোমরা দুজন এক্ষণে বস্তি থেকে রওনা হও। আমি স্টেশন মাস্টারের কাছ থেকে আরো তথ্য নিয়ে একটু পরে আসছি। আরো গভীরে ঢুকে পড়ছি আমরা। শেষ ট্রেনের সংকেত এবার আমাদের টেনে নিয়ে চলেছে এক অন্ধকার দুনিয়ার দিকে। একটা ভুল সিদ্ধান্ত, আর হয়তো আর ফেরার পথ থাকবে না। চঞ্চু আর আমি তখন পৌঁছেছি মৌলিঘাট বস্তির কাছে। ঘন সান্ধ্য অন্ধকার, আর গলির ভিতরে কুয়াশা যেন চুপিসারে গা ঘেঁষে ঘুরে বেড়াচ্ছে। একটা পুরনো টিনের ছাউনি দেওয়া ঘর, যার ভিতর থেকে আসছে চাপা ফিসফাস। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম।
এই ঘরটাই হবে। দরজা জানলা বন্ধ, কিন্তু ভিতরে আলো জ্বলছে। চঞ্চু কোমরে থাকা ছোট্ট একটা আয়না বার করলো। দরজার নিচে সেটা গুজে ফেলে ভিতরের প্রতিফলন দেখতে লাগলো। তার মুখের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। ভিতরে দুজন লোক বসে আছে। টেবিলের উপর ওই মানচিত্রটার মতো কিছু একটা, আর একটা রিভলভার। আমার শ্বাস আটকে গেল। চঞ্চু পকেট থেকে মোবাইল বার করে চুপচাপ বদিদাকে লোকেশন পাঠিয়ে দিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, এই দরজার পাশের স্যাঁতস্যাঁতে দেয়ালটা ভাঙা, ওই পাশ দিয়ে ভিতরে ঢোকা যেতে পারে। চল সাহস করে দেখি কি হচ্ছে। আমরা স্লো মোশনে ঘরের পাশ দিয়ে ঢুকে পড়লাম ভিতরে। দরজার উল্টো দিকে একটা কাঠের আলমারি, তার আড়ালে লুকিয়ে রইলাম। ভিতরে দুটো লোক, একজন মাঝবয়সী, কড়া মুখ, আর একজন লম্বাটে, চোখে কালো ফ্রেমের চশমা। তাদের মধ্যে কথোপকথন চলছিল। বিকাশ বাঁচলে আমরা শেষ। ওর কাছে আসল কোড আছে। মানচিত্র ছাড়া ওই জায়গায় যাওয়া মানে মৃত্যুর ফাঁদে পড়া। হ্যাঁ, আরো একবার চেষ্টা করতে হবে। ওকে বের করতে হবে লুকিয়ে থাকা জায়গা থেকে। আর যদি না পারি, তো শেষ ট্রেনটাই হবে ওর শেষ সফর। আমার পিঠে ঘাম জমছিল। চঞ্চু আমার কানে কানে বলল, ওরা খুন করতেও পিছপা হবে না। বিকাশকে যে করে হোক খুঁজে বের করতে হবে আমাদের, না হলে এই রহস্যের শেষ হবে ট্র্যাজেডিতে। দরজায় টোকা পড়তেই ঘরের লোক দুটো চমকে উঠল। একজন পিস্তল হাতে নিয়ে এগিয়ে গেল দরজার দিকে। চঞ্চু আর আমি তখন ছায়া হয়ে পিছন দিয়ে বেরিয়ে এলাম আবার পাশের গলিটায়। ঠিক তখনই, তোমরা বাইরে এসেছো, ভালো করেছো। ওরা বিপজ্জনক। চলো, এখন যা করতে হবে সেটা অনেক ভেবেচিন্তে করতে হবে। বদিদা জানিয়ে দিলেন আমাদের হাতে সময় কম। বিকাশ যদি এখনো বেঁচে থাকে, তবে সেই কোড, সেই গুপ্ত মানচিত্র, সেই সোনার ইঙ্গিত সবকিছু ওর সঙ্গে। আর যদি না বাঁচে, তাহলে ওই রহস্য চিরতরে হারিয়ে যাবে অন্ধকারের অতলে। বদিদা আমাদের নিয়ে ফিরলেন একটা ছোট্ট ক্যাফেতে। ভোর হতে তখনও ঘন্টা 2 বাকি। ক্যাফেতে কোনার টেবিলে বসে উনি মোবাইলে ঘাঁটছিলেন কিছু। হঠাৎই মুখ তুলে বললেন, তোমরা জানো, বিকাশের ব্যাপারটা যতটা সরল ভেবেছিলাম ততটা নয়। পুলিশের নজরদারি তালিকায় ছিল না, কিন্তু মিলেছে একটা অদ্ভুত ডায়েরি, যেটা উদ্ধার হয়েছে ওই স্টেশনের পরিত্যক্ত রুম থেকে। হ্যাঁ, আমি আর চঞ্চু চমকে তাকালাম। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, যদি আমি আর না বাঁচি, তবে আমার গল্পটা কেউ একজন বলুক ঠিকঠাক। এই মানচিত্র, এই সংকেত, এ শুধু ইতিহাস নয়, এ হচ্ছে প্রতিশোধের রক্তাক্ত ফেলে আসা গল্প। মানে এই বিকাশ জানতো ওর মৃত্যু হতে পারে, কিন্তু কার বিরুদ্ধে প্রতিশোধ, আর কেন? এ ডায়েরি বিকাশের লেখা, তাতে সন্দেহ নেই। আর তাতে একটা লাইন বারবার এসেছে, শেখরদার ভুল আমি শুধরাবো, আমি থামবো না। শেখরদা? চঞ্চু মোবাইলে সার্চ শুরু করল। একজন শেখর নাথ নামে প্রাক্তন প্রত্নতত্ত্ব বিভাগের অফিসার, যিনি 2002 সালে নিখোঁজ হয়ে যান একটা রহস্যময় অভিযানের সময়। কেসটা ধামাচাপা পড়ে গিয়েছিল। তখনই বুদিদা বলে উঠলেন, তোমরা বুঝতে পারছো তো, শেখরনাথ আর বিকাশের মধ্যে একটা সম্পর্ক ছিল। আর এই রহস্য শুধু একটা সোনার মানচিত্র নয়, এ হচ্ছে অতীতের গোপন ইতিহাস, যার সাথে জড়িয়ে আছে বিশ্বাসঘাতকতা, ক্ষমতার লোভ আর মৃত্যুর থাবা। আমার শরীর কাঁপছিল উত্তেজনায়। কি ছিল সেই অভিযানে? কোথায় হারিয়ে গিয়েছিল শেখরনাথ? আর কেনই বা বিকাশ মরিয়া ছিল সেই ভুল শুধরাতে? আমরা জানতাম আমাদের যাত্রা এখন সত্যিই শুরু, আর সামনে অপেক্ষা করছে এক মৃত্যুর ফাঁদ, যেখানে প্রতিটি পদক্ষেপ একটা করে সংকেত।
শীতল বাতাসে জানলার পর্দা দুলছিল। আমরা তখন বসে আছি শেখরনাথের পুরনো বাংলোর স্টোর রুমে। ধুলো আর পুরনো কাগজের গন্ধে ভরে গেছে চারপাশ। বদিদা তখনও তার চোখ দুটো ক্ষীণ আলোয় ঘোরাফেরা করাচ্ছিলেন। একটা দালিলিক কিছু খুঁজছেন, যেন জানেন কি চাই। এত পুরনো জিনিস, এখান থেকে আদৌ কিছু বেরোবে? যে ফাইলটা আমি খুঁজছি সেটা শেখরনাথ তার ছেলের মৃত্যুর পরের বছরই লুকিয়ে রেখেছিল। নিচে বাঁদিকে পিছনের তাকটায় খোঁজো। চঞ্চু এক লাফে পিছিয়ে এলো। পুরনো বাদামি রঙের একটা চামড়ার ফাইল। খোলার পরই আমাদের চোখ স্থির হয়ে গেল। অপারেশন ব্ল্যাক হক ৭৯ সাল। মিশনের নেতৃত্বে শেখরনাথ নিজে, একজন ভারতীয় গুপ্তচর, আরেকজন স্থানীয়, কোডনেম ত্রিনয়। ত্রিনয়? এই কোডনেমটা আগে কোথাও শুনেছি যেন, কিন্তু কোথায়? কেউ আসছে না তো? তোমরা ভুল জায়গায় ঢুকে গেছো। আমরা পিছনে ঘুরতেই দেখি একজন মুখ ঢাক লোক দাঁড়িয়ে, হাতে রিভলভার। তার চোখ দুটো, হ্যাঁ ঠিক সেই চোখ যে ট্রেনের কামরায় ঢুকে পড়েছিল রক্তমাখা হাতে। তুই ওই যাত্রী? তোমরা যা জানো সেটা জানতে কেউ চাইবে না। তুমি ত্রিনয় নাও, ত্রিনয়ের ছায়া মাত্র। কিন্তু আমাদের কাছে সময় আছে, আর তোমার কাছে আছে অতীতের রক্ত পতাকা। এবার সত্যটা বলো। সেই রাতে শেখরনাথের বাংলোর অন্ধকারে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা শ্বাস ফেলছিলাম গা ছমছমে এক ছায়ার ভিতর। সামনে যে খেলা শুরু হয়েছে তার নিছক কোনো রহস্য নয়, এটা একটা যুদ্ধ, সত্য আর প্রতারণার। সে রাতটা এখনো আমার স্মৃতিতে গেঁথে আছে। বদ্ধ ঘর, টান টান উত্তেজনা, আর সামনে দাঁড়িয়ে থাকা অস্ত্রধারী সে মুখোশধারী মানুষটা। ত্রিনয়ের নাম আমরা তখন প্রথমবার সত্যিকারের ভয় নিয়ে উচ্চারণ করছিলাম। তোমরা যা জানো সেটা জানার অধিকার কারণেই শেখরনাথ জানতো না পুরোটা। আমি ত্রিনয়ের ছাত্র, ওর কাজ অসমাপ্ত ছিল। মানে তোমার লক্ষ্য প্রতিশোধ? না, পূর্ণতা। যদি সত্যি ত্রিনয়ের উত্তরসূরি হও, তবে তুমি জানো ও প্রতিশোধে বিশ্বাস করতো না। ওর কাছে রাষ্ট্র ছিল ব্রহ্ম, বাকিটা মোহ। তুমি তাহলে সেই ছেলে শেখরনাথ যে চিঠিতে বলেছিল সেই চোখ দুটো সত্যের মতো ধারালো। আমরা থমকে গেলাম। লোকটা ধীরে ধীরে মুখোশ খুলল। এক মাঝবয়সী মানুষ, ক্লান্ত, কিন্তু চোখে জল জলে কিছু ছিল। অতীতে সত্য নাকি অপূর্ণ মিশনের গ্লানি? তুমি কে? রঘুপতি দাস, কোডনেম ছায়া। ত্রিনয়ের সঙ্গে ছিলাম আফ্রিকা মিশনে। শেখরনাথ আমাদের ফেলে পালিয়ে যায়, তারপর ত্রিনয় হারিয়ে যায়, আর তুমি ফিরে এসে খুঁজতে থাকো সত্য। অথচ লুকিয়ে রেখে গেলে শেখরনাথের ছেলের মৃত্যুর মূল কারণ। ওর মৃত্যু দুর্ঘটনা ছিল না, এটা আমি ডামি ট্রান্সফার ডেটা নিয়ে খেলতে গিয়ে ও মিস করেছে একটা সিগন্যাল। সেই ভুলেও মরেছিল। এটাই ছিল সেই শেষ ট্রেনের সংকেত। ভুলে যাওয়া, অজান্তে মুছে দেওয়া একটি সংকেত, যেটা কাঁপিয়ে দিয়েছিল কয়েকটা জীবন। তোমরা
তোমরা যা খুঁজছিলে পেয়ে গেছো, বাকিটা ইতিহাস। আমার গল্প এখানে শেষ। আমরা দাঁড়িয়েছিলাম শব্দহীন ঘরে। বাতাসে ছিল শুধু একটা পুরনো ট্রেনের হুইসেল, যেটা অনেক আগেই থেমে গেছে। কিন্তু রহস্য এখানে শেষ নয়, কারণ রঘুপতির চলে যাওয়ার পর বদিদা তাকালেন সেই ফাইলটার দিকে আর বললেন, এখনো একটা সিগন্যাল বাকি। রঘুপতি দাসের চলে যাওয়ার পরও আমরা বসেছিলাম নিঃশব্দে। চঞ্চুর মুখে কেবল একটাই কথা, শেষে এসে যদি সবই জানা গেল, তবে এত রহস্য কেন? আর তখনই বদিদা হঠাৎ বলে উঠল, কারণ এটা এখনো শেষ নয়, একটা সিগন্যাল এখনো ডিকোড হয়নি। সেই পুরনো ট্রান্সফার ডেটার ফাইলটায় একটা কোড ছিল, ডামি কোড, টাইম স্ট্যাম্প 12:57 AM। কিন্তু ট্রেনটা থেমেছিল 12:48 AM। 9 মিনিটের এই ফারাকই ছিল রহস্যের মূল চাবিকাঠি। হ্যাঁ, মানে কেউ ইচ্ছে করে টাইম ম্যানিপুলেট করেছিল? ঠিক তাই, সিগন্যাল ম্যানিপুলেটেড ছিল। আর যার অ্যাক্সেস ছিল সেই সিস্টেমে, সে শুধু রঘুপতি না, আরো একজন ছিল, একজন যাকে এখনো আমরা চিনি না। বুধিদা ব্যাগ থেকে বার করলো একটা ছোট ডিস্ক, একটা ট্রেনের সিকিউরিটি ক্যামেরার ফুটেজ। এই ফুটেজ রঘুপতির ব্যাগে ছিল লুকোনো। সেই ডিস্ক চালানো হলো। দেখা গেল শেখরনাথের ছেলে ওঠে ট্রেনে, কিন্তু ঠিক মিনিট চারেক পর ওঠে আরেকজন, মুখ ঢাকা, চোখে সানগ্লাস। রঘুপতি না, কেউ একজন তাকে অনুসরণ করছিল। আর সেই দৃশ্যেই ক্যামেরা হঠাৎ ঝাঁকুনি খেয়ে বন্ধ। এই ক্যামেরা হ্যাক? না, কেউ ট্রেনের সেই কামরায় পাওয়ারে কেটে দিয়েছিল, অর্থাৎ হত্যাটা পূর্ব পরিকল্পিত ছিল। আর তখনই একটা নাম উঠে এলো সামনে, অভিষেক মজুমদার, শেখরনাথের এক্স অ্যাসিস্ট্যান্ট, গত 5 বছর ধরে নিখোঁজ। চঞ্চু গুগলে নামটা সার্চ করে দেখল। 3 মাস আগেও তার নামে একটা হোটেল বুকিং হয়েছিল শিলিগুড়িতে। আইডেন্টিটি ছিল নকল, কিন্তু ছবি ঠিক রঘুপতির পিছনে দাঁড়ানো সেই ছায়ামূর্তির মতো। শেষ ট্রেনের সংকেত আবার ফিরছিল ঘূর্ণিপাকে। আর এবার শুধু শেখরনাথ বা ত্রিনয় নয়, ঘটনার কেন্দ্রে চলে আসছিল অভিষেক মজুমদার। চলো, এবার শিলিগুড়ি যেতে হবে। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 134113 फरक्का एक्सप्रेस मालदा। শিলিগুড়ি পৌঁছলাম এক ঠান্ডা কুয়াশাচ্ছন্ন সকালে। স্টেশনের চেনা কোলাহল আর সেই চিরচেনা গন্ধ বড্ড অপরিচিত লাগছিল আমাদের জন্য। এই শহর আমাদের জন্য ছিল এখন একটা রহস্যের মানচিত্র। বুধিদা, আমরা তো জানি না কোথা থেকে শুরু করব। শুরু করব যেখানে শেষ হয়েছিল সব, হোটেল সিলভার রক। সেখানে শেষবার দেখা গিয়েছিল অভিষেক মজুমদারকে। হোটেলে পৌঁছে রিসেপশন থেকে জানলাম একটা ফেক আইডি ব্যবহার করে মিস্টার শর্মা নামে রেজিস্ট্রেশন করেছিল সে। তবে তার ঘরে কেউ যেত না,
বাইরে থেকেও কারোর সঙ্গে যোগাযোগ করতো না। শুধু একজন মাঝে মধ্যে দেখা করতে আসতো, এক অন্ধ বৃদ্ধ। অন্ধ? চোখ না থাকলেও কান ছিল ধারালো। ওই বৃদ্ধই হতে পারে তার সব কাজের বাহক। হোটেল রুমটা যেন একটা জাদুর বাক্স। দেয়ালে ঝোলানো এক নকল চিত্র, তাতে সূক্ষ্মভাবে খোদাই করা একটা ম্যাপ। আর সেই ম্যাপ আমাদের নিয়ে গেল এক পুরনো ব্রিটিশ আমলের বাড়ির দিকে। বাড়িটা এখন পরিত্যক্ত, তবে দরজায় ছিল নতুন তালা। চঞ্চু বুদ্ধি করে পিছনের দরজা দিয়ে ঢুকলো। ভেতরে ছড়ানো অজস্র কাগজপত্র, ম্যাপ ও ট্রেন রুটের টাইমিং। পতিতা, এই তো এইখানেই শেষ ট্রেনের সংকেত লেখা আছে। এটা রেকর্ড করা হয়েছিল 8 দিন আগের। তার মানে অভিষেক এখানেই ছিল, আর এখান থেকেই সে ট্রেনের সিগন্যাল সিস্টেমে হস্তক্ষেপ করত। বাড়ির এক কোনায় ছিল একটা ছোট ঘর, তাতে বসানো একটা পুরনো কম্পিউটার আর একটা ছোট বাক্স। বাক্সটা খুলতেই একটা পুরনো মোবাইল, একটা পেনড্রাইভ আর একটা রক্তমাখা রুমাল। এই রুমালটা রঘুপতির? মোবাইলে একটা ভিডিও ছিল। সেই ভিডিওতে অভিষেক নিজেই বলছে, আমি এক সময় বিশ্বাস করতাম দেশটা বদলাবে, কিন্তু এখন আমি নিজেই হয়ে উঠেছি এক প্রতিশোধ। ত্রিনয়, শেখরনাথ, রঘুপতি, এরা সবাই ছিল খেলোয়াড়। আমি শুধু তাদের শেষ করে দিলাম। পতিতা, তাহলে এর মানে এই সবাইকে খুন করেছে অভিষেক? সে কি এখনো বেঁচে আছে? আর সে এখনো এখানে, আমাদের আশেপাশে, এই শহরে কোথাও সে লুকিয়ে আছে। অভিষেক এখন কেবল একজন প্রতিপক্ষ নয়, সে এক অদৃশ্য সন্ত্রাস। আর এই শিলিগুড়িতেই হতে চলেছে শেষ খেলা। শিলিগুড়ি স্টেশন তখন ধীরে ধীরে নিস্তব্ধতার দিকে ঢলে পড়ছে। আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে অভিষেক মজুমদারের শেষ সংকেত পাঠানোর সূত্র মিলেছিল। হ্যাঁ পতিতা, আজ কি অভিষেক ধরা পড়বে? ধরা পড়তেই হবে, কারণ ওর ফাঁদে এবার আমরা হাঁটছি না, আমরা ওকে ফাঁদে ফেলেছি। শেষ ট্রেন আসছে। বোধিদাস সাজানো ছক অনুযায়ী শেষ ট্রেনের একটি বগিতে আমরা আগে থেকেই ছিলাম। প্ল্যাটফর্মে এলো সেই অন্ধ বৃদ্ধ, কিন্তু এবার সে একা নয়, তার পিছনে দাঁড়িয়ে অভিষেক। ওই তো অভিষেক, থামো। তোমরা কিছু জানো না। আমি যা করেছি তা দেশের জন্য, সত্যের জন্য। সত্যের নামে তুই খুন করেছিস 3 জনকে। রঘুপতির মৃত্যুর ভিডিও পেনড্রাইভে আছে, সব প্রমাণ আমাদের হাতে। তাহলে এবার আমায় মেরে ফেলো, কারণ আমি আবার পালাবো না। অভিষেক মজুমদার, আপনাকে গ্রেপ্তার করা হলো। শেষ ট্রেন তখন দূর হয়ে যাচ্ছে। অভিষেক ধরা পড়েছে, কিন্তু বধিদার চোখে ছিল এক অন্যরকম শূন্যতা। বধিদা, তুমি চুপ করে আছো কেন? অভিষেক হেরে গেল, কিন্তু তার কথাগুলো, সেগুলো কি পুরোপুরি মিথ্যে? সত্যি, অভিষেক হয়তো ভুল পথ বেছে নিয়েছিল,
কিন্তু তার ভিতরের আগুন সে জ্বলে উঠেছিল প্রশ্নের শিখায়। আমরা ফিরে চললাম, আর পিছনে রয়ে গেল শেষ ট্রেনের সংকেত, যা আর কখনো বাজবে না, কিন্তু আমাদের মনে রেখে যাবে এক দগদগে প্রশ্ন। এই ছিল শেষ ট্রেনের সংকেত। গল্প শেষ, কিন্তু রহস্যের গন্ধ থেকে যায়।